সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের পছন্দের গল্প শোনাতে। আজকের গল্প পাড়ার কাকিমা। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। শহরের পুরনো পাড়াগুলোর একটা আলাদা প্রাণ থাকে। সেখানে মানুষ শুধু পাশাপাশি বাড়িতে থাকে না, একে অপরের জীবনের সঙ্গী হয়ে যায়। কারো বাড়িতে কান্না উঠলে পাশের বাড়ির মানুষ ছুটে আসে, আবার কারো বাড়িতে আনন্দ হলে পুরো পাড়ায় যেন খুশি হয়ে ওঠে। বিকেলবেলা বারান্দায় দাঁড়িয়ে গল্প করা, শীতকালে ছাদে বড়ি শুকোনো, গরমকালে লোডশেডিং হলে রাস্তায় মাদুর পেতে বসা, এই সবই যেন সেই সব পাড়ার রোজকার ছবি। শিবতলা লেনও ছিল ঠিক তেমনই একটা পাড়া। সরু রাস্তার দুধারে ছোট ছোট বাড়ি, কোথাও টিনের চাল, কোথাও দোতলা পুরনো বাড়ি, কোথাও আবার লাল সিমেন্টের বারান্দা। রাস্তার মাথায় বিশাল বটগাছ, তার নিচে নিতাইয়ের চায়ের দোকান। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে চায়ের কাপে চুমুক দিতে দিতে রাজনীতি থেকে পাড়ার খবর সব কিছুরই আলোচনা চলত। বিকেল হলেই পাড়ার ছেলেমেয়েরা রাস্তায় নেমে পড়ত। কেউ ক্রিকেট খেলছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ গলির কোণে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আর এই পাড়ার সবচেয়ে পরিচিত মানুষ ছিলেন বাসন্তী কাকিমা। তার আসল নাম ছিল বাসন্তী মজুমদার, কিন্তু ছোট থেকে বড় সবাই তাকে পাড়ার কাকিমা বলেই চিনত। সকালবেলা ঘুম ভাঙার আগেই তার গলার আওয়াজ শোনা যেত, এই রথিন, আবার বলটা আমার জানলায় মারলি, দাঁড়া, আজ কিন্তু ব্যাট কেড়ে নেব। রথিনরা দূরে সরে গিয়ে মুখ টিপে হাসত। কেউ বলতো, উফ, কাকিমা আবার শুরু করলো। বাসন্তী কাকিমার রাগ ছিল ভীষণ। সামান্য ব্যাপারেও তিনি চেঁচিয়ে উঠতেন। কারো বাড়ির কল থেকে জল পড়ছে, ঝগড়া। রাতে জোরে টিভি চলছে, ঝগড়া। ছাদ থেকে কাপড়ের জল নিচে পড়ছে, তাতেও ঝগড়া। পাশের বাড়ির মালতী প্রায়ই বলতো, এই কাকিমা না থাকলে পাড়াটা অনেক শান্ত থাকতো। তবু অদ্ভুত ব্যাপার হলো, সবাই আবার তাকে নিয়েই গল্প করত, যেন মানুষটা এই পাড়ারই একটা অংশ। যেমন রাস্তার বটগাছটা, যেমন নিতাইয়ের দোকানটা। বাসন্তী কাকিমাদের বাড়িটাও ছিল পুরনো দিনের। সবুজ রঙের কাঠের দরজা, ছোট্ট উঠোন, মাঝখানে তুলসী গাছ। উঠোনের একপাশে একটা পুরনো কল। সকালে সেই কলে বাসন ধোয়ার শব্দে পুরো বাড়ি মুখর হয়ে উঠত। স্বামী নির্মলবাবু আগে পোস্ট অফিসে চাকরি করতেন, এখন অবসর নিয়েছেন। হাঁপানি আর ডায়াবেটিসে শরীর ভেঙে গেছে। বেশিরভাগ সময় বিছানাতেই শুয়ে থাকতেন। একমাত্র ছেলে সৌম্য বহু বছর আগে বেঙ্গালুরুতে চাকরি নিয়ে চলে গেছে। প্রথম প্রথম ফোন করত, বছরে একবার আসতো। এখন সেই আশাও কমে গেছে। তবু প্রতিদিন সন্ধ্যায় বাসন্তী কাকিমা বারান্দায় দাঁড়িয়ে থাকতেন, যেন এখনও অপেক্ষা করেন। এই বুঝি ছেলে এসে ডাকবে, মা দরজা খোলো। কিন্তু সেই ডাক আর আসে না। সময়ের সঙ্গে সঙ্গে সেই অপেক্ষা, সেই একাকিত্ব যেন তার রাগের আড়ালে লুকিয়ে গিয়েছিল। একদিন দুপুরবেলা প্রচণ্ড গরম, সবাই ঘরের ভেতর। হঠাৎ রাস্তায় বাসন্তী কাকিমার চেঁচামেচি শোনা গেল, মালতী, এই মালতী, তোমাদের বাড়ির জল পুরো রাস্তা ভাসিয়ে দিল। মালতীও ছুটে বেরিয়ে এলো। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে, মানুষ চলবে কি করে? মুহূর্তের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। উপরের বারান্দা থেকে মহিলারা উঁকি মারছেন। নিতাইয়ের দোকানে বসে লোকজন মুচকি হাসছে। শেষে নির্মল বাবুই কষ্ট করে দরজার কাছে এসে বললেন,
আচ্ছা, থাক না বাসন্তী। বাসন্তী কাকিমা রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে চলে গেলেন। কিন্তু রাতে সেই তিনিই নির্মলবাবুর বালিশ ঠিক করে দিলেন, সময় মতো ওষুধ খাওয়িয়ে দিলেন, ঘুমিয়ে পড়লে ধীরে ধীরে পাখাটা বাড়িয়ে দিলেন। মানুষটার ভেতরে যতটা রাগ ছিল তার চেয়েও বেশি ছিল মমতা, শুধু সেটা কেউ দেখতে পেত না। পাড়ার কারো বাড়িতে সামান্য অশান্তি হলেও বাসন্তী কাকিমা সেখানে নাক না গলিয়ে থাকতে পারতেন না। একদিন সন্ধেবেলা পাশের বাড়ির সুদীপ আর তার স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছিল। ভেতর থেকে চেঁচামেচির শব্দ আসছিল। মুহূর্তের মধ্যে বাসন্তী কাকিমা দরজায় গিয়ে হাজির। কি হয়েছে, পাড়া মাথায় তুলেছ কেন? সুদীপ বিরক্ত হয়ে বলল, কাকিমা, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার মানে? বউকে চেঁচিয়ে কথা বলবে আর আমি চুপ করে শুনব? তারপর তিনি এমনভাবে দুজনকে বকাঝকা করলেন যে কিছুক্ষণ পর দুজনেই চুপ করে গেল। সুদীপের স্ত্রী পরে মালতীকে বলেছিল, কাকিমা না এলে সেদিন হয়তো আরও বড় ঝামেলা হতো। তবু সামনে কেউ সেটা স্বীকার করতো না। কারো ছেলে রাত করে ফিরলে বাসন্তী কাকিমা মাকে গিয়ে বলতেন, এভাবে ছেলেকে ছাড়লে পরে সামলাতে পারবে তো? কারো বাড়িতে বউ শাশুড়ির ঝগড়া হলে সেখানে হাজির হয়ে যেতেন। সবাই বলতো, মানুষটা সব বিষয়ে নাক গলায়, কিন্তু বিপদের সময় সবার আগে আবার তার কাছেই ছুটে যেত। বর্ষাকাল এলো। একদিন বিকেল থেকেই আকাশ কালো। সন্ধ্যার পর শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। বিদ্যুৎ চলে গেল পুরো পাড়ায়। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর অন্ধকার। ঠিক সেই সময় পাশের বাড়ির রিমির প্রসব ব্যথা উঠল। রিমির বিয়ে হয়েছে বছরখানেক। স্বামী শুভ ভয়ে প্রায় দিশেহারা। রিমি ব্যথায় কাঁদছে, বাইরে হাঁটু জল। এমন অবস্থায় হাসপাতালে নিয়ে যাবে কিভাবে? শুভ এক বাড়ি থেকে আরেক বাড়ি ছুটতে লাগলো, দাদা একটু সাহায্য করুন না। কেউ বলল, এই ঝড়ে বেরোনো মুশকিল ভাই। কেউ দরজা সামান্য খুলে আবার বন্ধ করে দিল। ঠিক তখনই বাসন্তী কাকিমা ছাতা মাথায় এসে দাঁড়ালেন। কি হয়েছে? সব শুনে তিনি এক মুহূর্ত দেরি করলেন না। এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আগে মেয়েটাকে তৈরি করো। তারপর যেন পুরো বাড়িটার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। তিনি নিজে কাপড় গুছিয়ে দিলেন, গরম জল করলেন, রিমির মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাস না মা, কিচ্ছু হবে না। তারপর দারোয়ানকে নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লেন গাড়ির খোঁজে। ঝড়ের জলে তার শাড়ি ভিজে একাকার, তবু তার চোখে মুখে কোনো ভয় নেই। অনেক কষ্টে একটা পুরনো গাড়ি পাওয়া গেল। বাসন্তী কাকিমাই রিমিকে ধরে গাড়িতে তুললেন। নার্সিংহোমে পৌঁছানোর পর ডাক্তার বললেন, আর একটু দেরি হলে বিপদ হতো। সারা রাত বাসন্তী কাকিমা হাসপাতালের করিডোরে বসে রইলেন। ভোরের দিকে রিমির কোল জুড়ে এলো ফুটফুটে একটা মেয়ে। শুভ কাঁদতে কাঁদতে বলল, কাকিমা, আপনি না থাকলে আজ আমি কি করতাম? বাসন্তী কাকিমা মুখ ঘুরিয়ে বললেন, এত কথা বলতে হবে না, আগে বউ আর মেয়েকে দেখো। সেদিনের পর পাড়ার মানুষ যেন নতুন চোখে দেখতে শুরু করলো তাকে। তবু তার স্বভাব বদলালো না পুরোপুরি। কয়েকদিন পরই আবার রথিনের ক্রিকেট নিয়ে চেঁচামেচি করলেন। রথিন এবার শুধু হেসে বলল, রাগই তো বটেই, কিন্তু কাকিমা খারাপ না। ধীরে ধীরে সবাই বুঝতে শিখল বাসন্তী কাকিমার রাগটাই আসলে তার একাকিত্বের ভাষা। তার কিছুদিন পর আবার এলো বিপদ। পাড়ার বৃদ্ধ শশাঙ্কবাবু মাঝরাতে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে শুধু তার বুড়ি স্ত্রী। বৃদ্ধা কাঁদতে কাঁদতে দরজায় দরজায় সাহায্য চাইছিলেন। আবার সবাই ছুটে গেল বাসন্তী কাকিমার কাছে। তিনি নিজের বাড়ি থেকে ওষুধের বাক্স নিয়ে এলেন। ডাক্তারকে ফোন করলেন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি থামালেন।
হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শশাঙ্কবাবুর স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা, তুই না থাকলে আজ কি হতো? বাসন্তী কাকিমা শুধু বললেন, এখন এসব ভাববেন না মাসিমা। ধীরে ধীরে পুরো পাড়ার মন জিতে নিলেন বাসন্তী কাকিমা। এখন আর কেউ তার রাগকে শুধু রাগ বলে ভাবত না। সবাই জানতো এই মানুষটা সবার আগে ছুটে আসবেন। দুর্গাপুজোর সময় পাড়ার বাচ্চারা তার বাড়িতে ভিড় করত। বাসন্তী কাকিমা নিজে হাতে নারকেল নাড়ু বানিয়ে খাওয়াতেন। রথিন একদিন হাসতে হাসতে বলেছিল, কাকিমা, আপনি রাগ না করলে কিন্তু আপনাকে ভালো লাগে না। বাসন্তী কাকিমা মুখ গম্ভীর করে বলেছিলেন, খুব বার বেড়েছিস দেখছি। কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি লুকোতে পারেননি। একদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে তিনি দেখছিলেন পাড়ার ছেলেমেয়েরা হাসতে হাসতে খেলছে। হঠাৎ নির্মলবাবু ধীরে ধীরে এসে পাশে দাঁড়ালেন। কি দেখছো? বাসন্তী কাকিমা মৃদু হেসে বললেন, পাড়াটাকে দেখছি। নির্মলবাবু বললেন, তোমাকে ছাড়া এই পাড়াটাই অসম্পূর্ণ। বাসন্তী কাকিমা কিছু বললেন না, শুধু অনেকদিন পর তার চোখ দুটো ভিজে উঠল। দুর্গাপুজোর অষ্টমীর দিন ক্লাবে ছোট্ট অনুষ্ঠান ছিল। হঠাৎ মাইকে ঘোষণা হলো, আজ আমরা আমাদের পাড়ার এমন একজন মানুষকে সম্মান জানাতে চাই, যিনি সব সময় সবার বিপদে পাশে দাঁড়ান। তিনি হলেন আমাদের বাসন্তী কাকিমা। বাসন্তী কাকিমা অবাক হয়ে চারপাশে তাকালেন। তারপর সবাই হাততালি দিতে শুরু করলো। তাকে মঞ্চে ডাকা হলো। পাড়ার ছোট ছোট বাচ্চারা এসে তার হাতে ফুল দিল। বাসন্তী কাকিমার ঠোঁট কাঁপছিল। তিনি শুধু বললেন, আমি তো কিছুই করিনি রে। পেছন থেকে রথিন চিৎকার করে বলল, তুমি আমাদের পাড়ার সেরা কাকিমা। চারিদিকে হাসির রোল উঠল। আর সেই হাসির মাঝখানে দাঁড়িয়ে বাসন্তী কাকিমা বুঝতে পারলেন, রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ ভালোবাসা দিয়েই নিজের পরিবার তৈরি করে নিতে পারে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের আমরা শুধু রাগী বা ঝগড়াটে বলেই চিনে নিই, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে থাকে অগাধ মমতা, দায়িত্ব আর ভালোবাসা। বাসন্তী কাকিমার মতো মানুষরা হয়তো মুখে কঠিন, কিন্তু বিপদের সময় তারাই সবার আগে হাত বাড়িয়ে দেন। কারণ কিছু মানুষ ভালোবাসতে জানে নিঃশব্দে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমনই হৃদয় ছোঁয়া সামাজিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরের কোনো গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।